দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি রিশান মাহমুদ। দক্ষিণ আফ্রিকায় গত 2 দিনে ডাকাতের গুলিতে প্রাণ হারিয়েছেন 3 প্রবাসী বাংলাদেশি। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও এক বাংলাদেশি। নিহতরা হলেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার মাসুদুর রহমান মুহসিন, নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার মোহাম্মদ হারুন এবং সিরাজগঞ্জ জেলার আব্দুল মতিন। গুলিবিদ্ধ আহত প্রবাসীর নাম সজীব বড়ুয়া। বাংলাদেশি কমিউনিটির বাসিন্দারা জানান, গত শনিবার জোহেন্সবার্গের ব্লমফ্রন্টেইন বাংলাদেশি মালিকানাধীন একটি সুপারমার্কেটে ডাকাত দল হানা দেয়। এ সময় ডাকাতদের ধাওয়া দিলে তাকে ছোড়া গুলিতে মাকসুদুর রহমান মুহসিন ঘটনাস্থলে প্রাণ হারান। একই দিন রাত 8টার দিকে সোয়েটু এলাকার মিডল্যান্ডসে ডাকাতির ঘটনায় গুলিবিদ্ধ হয়ে প্রবাসী মোহাম্মদ হারুন মারা যান। পরদিন রোববার স্টার্ন কেপ প্রদেশে ডাকাতদের গুলিতে আব্দুল মতিন নিহত হন। একের পর এক দুর্বৃত্তদের হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মাঝে। ফ্রান্সের সন্ত্রাসী হামলায় প্রবাসী বাংলাদেশি আবুল খায়ের চৌধুরী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দেশটিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি। রোববার রাজধানী প্যারিসে সমবেত হন কয়েকশো বাংলাদেশি। এদিন হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে হয় এই বিক্ষোভ সমাবেশ। ফ্রান্স থেকে সহকর্মী আবু তাহিরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রবাসী বাংলাদেশি আবুল খায়ের চৌধুরী হত্যার প্রতিবাদে প্যারিসে বাংলাদেশিদের এই বিক্ষোভ সমাবেশ। 1 মাস পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডে জড়িতরা গ্রেপ্তার না হয় ক্ষোভ জানান তারা। তাদের স্লোগান, ব্যানার আর প্লাকার্ডেও ফুটে ওঠে সে দাবি। আবুল খায়ের চৌধুরী হত্যাকাণ্ডের প্রতিবাদে আমাদের আজকের এই জনসভা। এখানে সর্বশ্রেণীর মানুষ এসেছে, কারণ তারা চায় সুষ্ঠু বিচার। আবুল খায়ের হত্যার সুষ্ঠু বিচার হবে এবং যারা হত্যা করেছে তাদেরকে অনতিবিলম্বে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আমরা খায়ের হত্যা চৌধুরীর প্রকৃত আসামিদের খুঁজে বের করে আইনের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। এদিন রাজধানীর জুরিস পার্ক থেকে মিছিল নিয়ে গণতন্ত্র চত্বর হিসেবে পরিচিত রিপাবলিকে জড়ো হন অসংখ্য বাংলাদেশি। এ সময় মিছিলটিকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা। হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান কমিউনিটির নেতৃবৃন্দ। একই সাথে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে ফ্রান্স প্রশাসনকে আরও তৎপর হওয়ার আহ্বান জানানো হয়। সমস্ত বাংলাদেশিরা একসাথে হয়েছে যেন স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টিটা আমরা পেতে পারি। আমরা কোনো সন্ত্রাসী আততায়ীর হাতে যেন আমাদের জীবনটা না যায়। বাঙালি কমিউনিটির সংখ্যায় কম, 90 বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় সন্ত্রাসী দ্বারা হত্যা এবং পঙ্গুত্বকরণ করে থাকে। সমস্ত জায়গায় সন্ত্রাসীরা বেশি, সেই সমস্ত জায়গায় যেন আইন শৃঙ্খলা বাড়ানো হয়। গত 23 মে ফ্রান্স প্রবাসী বাংলাদেশি আবুল খায়ের চৌধুরী নিখোঁজ হন। 3 দিন পর প্যারিসের অদূরে ট্রেন স্টেশনের কাছ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জ জেলার ছাতকে। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ। আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মালয়েশিয়া আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাজধানী কুয়ালালামপুরে হয় আয়োজন। এদিন কোরআন তেলাওয়াত এবং জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা শুরু হয়। এদিন আওয়ামী লীগের ইতিহাস, বাংলাদেশের স্বাধীনতা এবং বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন নেতাকর্মীরা। একই সাথে বাংলাদেশের উন্নয়নের ধারায় দলটির ভূমিকার কথাও তুলে ধরেন তারা। এদিন দলের সাথে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা। সভা শেষে ছিল কেক কাটার আয়োজন। এতে সভাপতিত্ব করেন মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মুকুল। সঞ্চালনা করেন মোহাম্মদ হুমায়ুন কবির এবং এম মামুনুর রশিদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না। আরও উপস্থিত ছিলেন আলহাজ কামরুজ্জামান কামাল, রাশেদ বাদল, আক্তার হোসেন, জালাল উদ্দিন সেলিম সহ আরও অনেকে। ভারত বাংলাদেশের সম্পর্ক অনেক বেশি পরিণত। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের ফল যাই হোক, দুদেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। রোববার কলকাতায় তাজ বেঙ্গল হোটেলে G20 বিষয়ক এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ভারতের ভূমিকা কেমন হবে এ প্রশ্নের সরাসরি উত্তর দেননি তিনি, তবে আশ্বাস দেন 2 দেশের সম্পর্ক টিকে থাকবে। বাংলাদেশের পক্ষ থেকে সবাই যোগ দেন বাংলাদেশ দূতাবাসের প্রথম প্রেস সচিব রঞ্জন সেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফর সহ ব্যবসায়িক নানা ইস্যু নিয়ে চেম্বার অফ কমার্সের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন হর্ষবর্ধন শ্রীংলা। তার জীবনী নিয়ে লেখা নট অন অ্যাক্সিডেন্টাল রাইস বইয়ের মোড়ক উন্মোচন করা হয় এই অনুষ্ঠানে। और
ভারত ও বাংলাদেশের মধ্যে একটা ভালো সম্পর্ক আছে, বাংলায় যাকে বন্ধুত্ব বলে। দুই দেশের সম্পর্ক নিয়ে আমার 15 বছর কাজের সুযোগ হয়েছে। দুই দেশের ব্যবসায়িক সম্পর্কের অনেক উন্নতি হয়েছে, মানুষের মধ্যে যোগাযোগও বেড়েছে। আমার বিশ্বাস ভবিষ্যতেও এই সম্প্রীতি বজায় প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বাংলা গানের উৎসব। অ্যাসোসিয়েশন কালচারাল ফ্রাঙ্কো বাংলাদেশের উদ্যোগে হয় এই আয়োজন। মূলত বাংলাদেশিদের বিনোদন দেওয়ার লক্ষ্যেই এই সঙ্গীত আয়োজন করা হয়। অসংখ্য সঙ্গীতপ্রেমী প্রবাসীদের পাশাপাশি অংশ নেন ভিনদেশিরাও। উন্মুক্ত এই কনসার্ট অত্যন্ত সুশৃঙ্খলভাবে উপভোগ করেন তারা। প্যারিসে স্থানীয় প্রবাসী শিল্পীরা বাংলা গান পরিবেশন করেন। এই কনসার্টের পৃষ্ঠপোষকতায় ছিল শাহ গ্রুপ, ফায়া এবং তন্দুরি শুক্রিয়া। এছাড়া সার্বিক সহযোগিতায় ছিলেন মনির ভুইয়া। এই আয়োজনে বিশেষ ভূমিকা রেখেছেন নৃত্যশিল্পী সংগঠনের সাধারণ সম্পাদক খান নোভা। কানাডায় কুইবেক ডে উপলক্ষে মন্ট্রিয়ালে আয়োজন করা হয় বাংলাদেশ মেলা। কানাডা বাংলাদেশ সলিডারিটি উদ্যোগে হয় এ আয়োজন। এ মেলায় অংশগ্রহণ করেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। এতে স্থানীয় শিল্পীরা পরিবেশন করেন গান, কবিতা এবং নাচ। প্রবাসী বাংলাদেশিদের এই মেলায় অংশ নিতে সঙ্গীত পরিবেশন করেন সামিনা চৌধুরী ও প্রতীক হাসান। সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি রকমারি খাবার, শাড়ি, গহনা, কাপড়ের স্টলও ছিল সেখানে। শামসাদ রানার সঞ্চালনায় এ সময় কানাডা বাংলাদেশ সলিডারিটির সভাপতি জিয়াউল হক জিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন দুলাল, প্রধান পৃষ্ঠপোষক শামিমুল হাসান সহ অন্যান্য পৃষ্ঠপোষকদের সম্মাননা পদক প্রদান করা হয়। সংযুক্ত আরব আমিরাতে রাজধানী আবুধাবিতে যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁ মিস্ট্রি বিরিয়ানি। শিল্পনগরী মোসাফফা সানাইতে অবস্থিত রেস্তোরাঁটির শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ মাসুদুল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী, খোরশেদুল আলম, জানে আলম, লিয়াকত আলী, সঞ্জিত কুমার শীল, মোহাম্মদ হেলাল, মোহাম্মদ জাফর, সরার উদ্দিন, মোহাম্মদ কবির ও মামুনুর রশিদ সহ স্থানীয় প্রবাসীরা। দেশীয় খাবারের পাশাপাশি মিলবে ইন্ডিয়ান এবং পাকিস্তানি খাবারও। এছাড়া রেস্তোরাঁর হলরুমে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজনের সুব্যবস্থাও রয়েছে। পরিবার পরিজন নিয়ে সবাইকে রেস্তোরাঁয় আসার আমন্ত্রণ জানান প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা। দক্ষিণ এশীয় অঞ্চল, বিশেষ করে বাংলাদেশের সাথে গণমাধ্যমের কার্যক্রম বাড়াতে চায় চীন। দেশটির প্রদেশীয় সরকার নিয়ন্ত্রিত সবচেয়ে বড় মিডিয়া প্রতিষ্ঠান ইউনিয়ন ডেইলি প্রেস গ্রুপ থেকে জানানো হয়েছে এমন আগ্রহের কথা। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব থাকতে চায় বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনে। চীন থেকে ফিরে আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। চীনের ইউনানে প্রভিন্সিয়াল সরকার দ্বারা পরিচালিত সবচেয়ে বড় গণমাধ্যম প্রতিষ্ঠান ইউনান ডেইলি প্রেস গ্রুপ, যেটির অধীনে প্রকাশিত হয় 9টি সংবাদপত্র ও 9টি ম্যাগাজিন। সম্প্রতি অনলাইন পোর্টাল আর সোশ্যাল মিডিয়াতেও সরব উপস্থিতি বাড়াতে চাইছে প্রতিষ্ঠানটি। এমনকি বাংলাদেশের সাথেও কার্যক্রম বাড়াতে আগ্রহী প্রতিষ্ঠানটি। যমুনা টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে জানান প্রতিষ্ঠানের উপপ্রধান সম্পাদক। নিউ মিডিয়া, সোশ্যাল মিডিয়া কিংবা অনলাইন পোর্টাল সব জায়গাতেই ইউনান ডেইলি প্রেস গ্রুপ সক্রিয় থাকতে চায়। বাংলাদেশের সাথে কাজের সুযোগ আছে, আমরা সেটাকে কাজে লাগাতে চাই। বিশেষ করে রাজনীতি ও অর্থনীতির সংবাদ প্রকাশ ও প্রচারের সুযোগ বেশি। আমরা দুই দেশের মধ্যে এই ধরনের যোগাযোগ আরো বাড়াতে চাই। এছাড়া ইউনান ইন্টারন্যাশনাল কমিউনিকেশন সেন্টার ফর সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া ও ইউনান মিডিয়া গ্রুপও আগ্রহী বাংলাদেশের সাথে গণমাধ্যমের অংশীদারিত্ব বাড়াতে। এমনকি 2015 সালে ইউনান একাডেমি অফ সোশ্যাল সায়েন্সেসে বাংলাদেশ স্টাডিজ নামে একটি আলাদা বিভাগও খোলা হয়। প্রথমবারের মতো চীনে আমরা বাংলাদেশ স্টাডিজ নামে প্রশাসনিক প্রতিষ্ঠান খুলেছি, যেটা ইউনান একাডেমি অফ সোশ্যাল সায়েন্সে আছে। আমরা এই কার্যক্রমের মাধ্যমে দুই দেশের গণমাধ্যমের যোগাযোগ আরো বাড়াতে চাই। এখানকার প্রত্যেকটি গণমাধ্যম প্রতিষ্ঠানের আলাদা আলাদা করে জাদুঘর রয়েছে, যেখানে সংরক্ষিত রয়েছে প্রতিষ্ঠানগুলোর শুরু থেকে নানা সময়ে ঘটে যাওয়া ঘটনার তথ্য সংবলিত ইতিহাস। আহমেদ রেজা, যমুনা নিউজ, ইউনান, চীন। পবিত্র হজ পালনে মিনায় জড়ো হয়েছেন মুসল্লিরা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি হাজির, আমি হাজির, এই ধ্বনিতে মুখরিত পুরো প্রাঙ্গণ। 5 দিন মিনা, আরাফাত, মুজদালিফা এবং মক্কায় অবস্থান করে হজ সম্পন্ন করবেন মুসল্লিরা।
আরাফাতের ময়দানে হবে হজের খুতবা। এবছর হজে অংশ নিয়েছেন প্রায় 25 লাখ মুসল্লি, যা ইতিহাসের সবচেয়ে বড় হজে পরিণত হয়েছে। মসজিদুল হারামে ঈশার নামাজ শেষে হাজিদের গন্তব্য মিনা। প্রায় 9 কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন কেউ হেঁটে, কেউ বা গাড়িতে। সবার মুখেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারিকা লাকা লাব্বাইক ধ্বনি। 8 জিলহজ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত মিনা অবস্থান করবেন হাজিরা। জনসমুদ্রের মিনা যেন তাঁবুর শহর। নিজ নিজ তাঁবুতে নামাজ ও ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা। মিনাতে অবস্থানের পর ফজরের নামাজ শেষে মুসল্লিরা যাবেন আরাফাতের ময়দানে। সেখানেই বয়ান করা হবে পবিত্র হজের মূল খুতবা। মুজদালিফায় রাত্রি যাপনের পর 10 জিলহজ সকালে আবার মিনায় ফিরবেন হাজিরা। পরে জামারায় শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করবেন তারা। এদের আল্লাহর সন্তুষ্টির লাভের আশায় পশু কোরবানি করা হবে। সবশেষে কাবা শরীফকে বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে হজের মূল আনুষ্ঠানিকতা। নানা বিধিনিষেধের পর এবার বৃহৎ পরিসরে চলছে হজের আনুষ্ঠানিকতা। এবছর অংশ নিয়েছেন প্রায় 25 লাখ মুসল্লি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। কয়েক দশক ধরে পবিত্র কাবা শরীফ ঢাকার কাপড় কিসওয়া বুনছে মিশরের কাজবাগি পরিবার। অথচ দেশটি থেকে মক্কায় পবিত্র এই কাপড় পাঠানো বন্ধ হয়েছে প্রায় 60 বছর আগে। তবু পবিত্র নানা বাণী অঙ্কিত কিসওয়া বোনা বন্ধ হয়নি মিশরে। বিশ্বজুড়েই ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে চাহিদা আছে হুবহু কিসওয়ার মতো এই কাপড়ের। নেই অতীতের জৌলুস, নেই মক্কায় সরবরাহের তাগিদ। তবুও বছরের পর বছর কাবা ঘর আবৃত করার পবিত্র কাপড় কিসওয়া বুনে যাচ্ছে মিশরের এই পরিবার। 19 শতকের শুরুতেই মিশরের তৎকালীন শাসক ঘোষণা দেন রাষ্ট্রীয় কোষাগার থেকে যাবে কিসওয়া তৈরির খরচ, যা বানাতো দেশটির দার আল খোরনফোস প্রতিষ্ঠান। দীর্ঘদিন পবিত্র এই কাপড় তৈরির দায়িত্ব পালন করে তারা। কিন্তু 1962 সাল থেকে পুরোপুরি সেই দায়িত্ব নিজেদের হাতে নেয় মক্কা। তবুও মিশরে রয়ে গেছে বুননের সেই চর্চা। সর্বপ্রথম 1923 থেকে 26 সাল পর্যন্ত আমার দাদা কাবা ঘরের পবিত্র কিসওয়া সেলাইয়ের কাজে নিয়োজিত ছিলেন। তার তত্ত্বাবধানে কাজ করতেন 10 জন কারিগর। বংশ পরম্পরায় এই শিল্প বহনে আমরা গর্বিত। দাদার কাছ থেকে কাজটি শিখেছিলেন বাবা, তার থেকে আমি শিখেছি। পরের প্রজন্মকে কাজটি বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার। চাই না দ্রুত শেষ হোক এই সফর। মক্কায় সরবরাহ বন্ধ হলেও সাধারণ মানুষের কাছে কিসওয়ার কপি বিক্রি করছে কাজবাগি পরিবার। বর্তমানে ক্রেতার সংখ্যা কম, কিন্তু স্বল্প দামে ভালো পণ্যটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন তারা। হজের মৌসুম এলেই বাড়ে চাহিদা। প্রথমে আমরা কার্ডবোর্ডে লেখাটি এঁকে নিই, তারপর সুতার মাধ্যমে পূরণ করি খালি জায়গা। তাহলে ঠিকঠাক মতো নকশাটি ফুটে ওঠে। কপার আর সিল্কের সুতার মাধ্যমে করা হয় বুনন। তাতে ক্রেতাদের জন্য খুব একটা ব্যয়বহুল হয় না পণ্যটি। তবে তামার সুতা দিয়ে সেলাই করাটা বেশ ক্লান্তিকর এবং কষ্টদায়ক প্রক্রিয়া। প্রতি বছর জিলহজ মাসের 9ম দিনে পাল্টানো হয় কাবা ঘরের কিসওয়া। সৌদি আরবে বিশেষ ব্যবস্থাপনায় সিল্কের কাপড়ের উপর স্বর্ণের সুতো দিয়ে তৈরি হয় এটি। এক একটি কিসওয়া বানাতে খরচ হয় 22 মিলিয়ন সৌদি রিয়াল, যার দৈর্ঘ্য প্রায় 658 বর্গমিটার। মৌলি ইসলাম, যমুনা নিউজ। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।